সূত্রগুলো আগের দিন বলেছিলাম, মনে রাখতে হবে। আর ম্যাথামেটিক্স করতে করতে, অঙ্কগুলো করতে করতে সূত্রগুলোকে লোকেট করতে হবে, বুঝতে হবে যে সূত্রটা কিভাবে প্রয়োগ হচ্ছে। না হলে যখন শর্ট কোশ্চেনগুলো করা হবে, আদার্স যে এমসিকিউ ম্যাথসগুলো করানো হবে, দেখো ওইগুলো বেশি করে করতে হবে, বিকজ তোমাদের শর্ট কোশ্চেন বেশি আসবে। শুধু বড় বড় প্রশ্নগুলো করে গেলে হবে না, ঠিক আছে? তো সূত্রগুলো কিভাবে অঙ্কের মধ্যে প্রয়োগ হচ্ছে সেটা বুঝতে হবে, তাহলেই সূত্রগুলো মনে থাকবে, অঙ্কগুলো বুঝতে পারবে। আচ্ছা বলো, অঙ্ক ম্যাথসটা পড়ো, কি আছে? একটা চা বাক্সের ভেতরের দৈর্ঘ্য বস্তু উচ্চতা বলে দিচ্ছে, ঠিক আছে? চা বাক্স, তাহলে চা বাক্সটা কেমন দেখতে? বাক্স হচ্ছে যে কোনো বাক্সই সমকোণী চৌবল হয়, ঠিক আছে? তাহলে এরকম একটা বাক্স ধরে নিতে হবে, তোমাদের জ্যামিতি বাক্স বা জ্যামিতি বক্স যেটা, সেটাও একটা সমকোণী চৌবল, তাই তো? আচ্ছা, এটা হচ্ছে চা বাক্স। কি বলেছে? বাক্সের ভেতরের কথা বলেছে। হ্যাঁ, ভেতরের দৈর্ঘ্য বস্তু উচ্চতা বলে দিয়েছে, তাহলে দৈর্ঘ্য কত বলে দিয়েছে? 7.5 7.5 ডেসিমি বলে দেওয়া আছে, তাই তো? ডেসিমিটার, হ্যাঁ ডেসিমি 6 ডেসিমি, আর উচ্চতা 5.4। তাহলে বি এর মান কত হচ্ছে? 6 ডেসিমি। ডিসিএম লিখলাম, ইংলিশে ডেসিমি ডিসিএম লেখে, আর ডেকামিটার না ডিএ লেখে, ডিএএম। এটাকে বলা হচ্ছে ডেকামিটার, ইংলিশে লেখে ডেকামিটারকে, বুঝলে? ডেকামিটারকে এইভাবে লেখে, ঠিক আছে? ডিএএম। অনেকে কনফিউজ হয়ে যায়, কনফিউশনের কিছু নাই। এটা কেন কনফিউজ হয় কেউ জানে না। আসল উত্তর হচ্ছে ক্লাস 5 এর যে আইসিএসসি বইটা আছে বা ক্লাস 5 এর যে বাংলা মিডিয়ামের বই আছে, সেই বইতে এখানে লেখা আছে যে ক্লাস 5 এর যে বাংলা মিডিয়ামের বই আছে, সেটার যে ইংলিশ ভার্সন আছে, সেখানে এটা লেখা আছে। তাহলে কেউ যদি ওই 5 লেভেল ভালো করে পড়ে, তাহলেই পড়তে পারবে। পরে 10 এ এসে কনফিউজ হয়ে যাওয়ার কিছু নাই। এটাকে ডিএম বলে, এটাকে ডিসিএম বলে, ঠিক আছে? আর উচ্চতা হচ্ছে 5.4 ডিসিএম। এবার তুমি যদি মানগুলো এখানে বসাও, ধরে নিচ্ছে এই জায়গাটা দৈর্ঘ্য, এখানটা 7.5, এই জায়গাটাকে প্রস্থ ধরো, এটাকে 6 লিখলে, আর এই জায়গাটাকে উচ্চতা করলে, এটা হচ্ছে 5.4 ডিসিএম, মানে ডেসিমিটার, ঠিক আছে? আচ্ছা, বোঝা গেল? ছবিটা ভালো করে বুঝতে হবে, নাহলে কিন্তু কখনোই অঙ্কটা করতে পারবে না। আচ্ছা, এবারে চা ভর্তি বাক্সটার ওজন হচ্ছে 52 কেজি 350 গ্রাম, তাই তো? চা ভর্তি বাক্সের ওজন, তার মানে বাক্স প্লাস চায়ের ওজন কত হচ্ছে? 52 কেজি, বলো। প্লাস কেন? 52 কেজি 350 গ্রাম লেখা আছে তো, 52 কেজি 350 গ্রাম, তাই তো? আর খালি অবস্থায় বাক্সের ওজন, অনলি বাক্স কত? বাক্সের ওজন কত? হ্যাঁ, অনলি বাক্সের ওজন কত আছে? 3.75 কেজি, বলো। 3.75 কেজি কথাটার মানে কি? অত সোজা তো নয়। 3.75 কেজি কথাটার মানে কি? এভাবে তো মাইনাস করতে পারবে না। 3.75 কেজি মানে 3 কেজি 750 গ্রাম, বুঝলে? এ দেখো, 750 গ্রামকে তুমি যদি কেজিতে লেখো না, ধরো এখানে 750 গ্রাম আছে, এই গ্রাম থেকে যদি কেজি করো, তাহলে গ্রাম থেকে কেজি করার সময় আমরা সেটাকে 1000 দিয়ে ভাগ করি, জানো তো? কারণ গ্রাম থেকে কেজি করবো মানে নিচ থেকে ওপরে যাব, ভাগ করতে হয়। ডেকা আসবে, হেক্টর আসবে, কিলো আসবে, তাই তো? 1000 দিয়ে ভাগ করি, ঠিক আছে? 1000 দিয়ে ভাগ করলে শূন্যটা শূন্যটা কেটে যাচ্ছে। এবারে 75কে যদি 100 দিয়ে ভাগ করা হয় 0.75 হবে, তাই না? সে 0.75 তো এইটা, তাই তো? আর 3 আলাদা ছিল, বুঝতে পারলে? এটা এই ছোট ছোট জিনিসগুলো অনেকে জানে না বলি, তার শুধু তো ফর্মুলার ম্যাথস নয় এটা, তাহলে তো হয়েই যেত। ফর্মুলা তো তোমাকে একটা ছোট্ট বই দিয়ে বানিয়ে দেবো, তো 26টা চ্যাপ্টার আছে, ফর্মুলা হবে ম্যাক্সিমাম, যদি শুধু ফর্মুলাগুলোকে লিখি 3-4 পাতা হবে, ছোট ছোট ফর্মুলা, যদি সব অঙ্কগুলো করতে পারবে। এই ছোট ছোট জিনিসগুলো জানতে হবে, বুঝতে পারলে? বুঝতে হবে যে কোনটা কিভাবে কাজ করে, এটা বোঝা গেল? আচ্ছা, তাহলে এবারে বাক্সের ওজন, এটা চায়ের ওজন, তাহলে বাক্স প্লাস চা, তাহলে শুধু চায়ের ওজন কত হবে বলো? কি করবো? চায়ের ওজন বলো কত হবে? চায়ের ওজন, তাহলে বাক্সের ওজন যদি চা প্লাস বাক্সের ওজন তো এতটা, আর বাক্সের ওজন তো এতটা, তাহলে এটা থেকে এটা মাইনাস যাবে তো, এটা বুঝতে পেরেছো? চা বার করতে গেলে কি করতে হবে? বাক্স প্লাস
চা থেকে যদি বাক্স বাদ দিই তাহলে কি থাকবে? চা। প্লাস বাক্স মাইনাস হয়ে গেল তো, মানে কেটে গেল তো, চা থাকবে তো, এটা বুঝতে পেরেছো তো? তাহলে মাইনাস করবো, কিভাবে মাইনাস করবো? নিচে নিচে লিখে মাইনাস করবো, ঠিক আছে, ভুলভাল যাতে না হয়। দেখো 52 কেজি 350 গ্রাম লিখলাম। আমার ম্যাথ বোঝাতে আমি টাইম নিয়ে বোঝাই, কেন বলতো? আমি চাইলে তাড়াতাড়ি বুঝিয়ে দিতে পারি, সিলেবাসও শেষ হয়ে যাবে। এটা যদি আমি না বোঝাতাম, তুমি তো বলতে পারতো না যে স্যার সিলেবাস শেষ করেনি, কিন্তু না, আমার স্যাটিসফ্যাকশন আসতো না, কারণ আমি জানি যে এখানে প্রবলেমটা হয়, ঠিক আছে? হ্যাঁ দেখো, এটা এভাবে দেখাচ্ছি কারণ আমি তো মুখে লিখে দিতে পারতাম। এখানেও ভুল হতে পারে, ভুল কোথায় হবে কেউ জানে না। 0, 5 থেকে 5 মাইনাস করলে 0। 7 আর এটা 3 মানে এটা 13 আছে, জানো তো? 7 আর 6 13, হাতে থাকবে 1, এই 3 আর 1 4 হলো, 52 থেকে 4 বাদ গেলে হচ্ছে 48 কেজি এত গ্রাম, ঠিক আছে? বুঝতে পারলে? আচ্ছা ঠিক আছে, এবারে কি বলেছে? খালি অবস্থা, হ্যাঁ, 1 ঘন ডেসিমি চায়ের ওজন কত হবে? 1 ঘন ডেসিমি, তাহলে 1 ঘন ডেসিমি চায়ের ওজন কত হবে? তাহলে এখন বলতে এর মধ্যে চা কত আছে বার করতে হবে। তাহলে ঘন ডেসিমি কথাটার মানে তোমাকে হিন্ট দিচ্ছে, এই ঘন ডেসিমি কিসের একক হয়? আয়তনের একক হয়, তাই তো? তার মানে তোমাকে হিন্ট দেওয়া আছে, এইভাবে ম্যাথটা বুঝতে হবে। যে বলে দিচ্ছেন 1 ঘন ডেসিমি মানে আয়তন দেওয়া আছে। আয়তন করতে হবে এই দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা করে। এই যে বাক্সের ভেতরে চা পাতা থাকবে তো, বাক্সের ভেতরে লিকুইড চা থাকবে না, চা পাতা থাকবে, ঠিক আছে? তারই আয়তন বার করতে বলেছে, ঠিক আছে? তাহলে আমাকে এখানে আয়তন বার করতে হবে, যে ভলিউমের ফর্মুলা কি হবে? V ফর ভলিউম, ঠিক আছে, L ইনটু B ইনটু H। তাহলে কত? 7.5 ইনটু 6 ইনটু 5.4। গুণটা কি করে করবে? এই দেখো 75 কে, এটাকে 75 ধরো, 75 কে 6 দিয়ে গুণ করলে 450 হয়, ডেসিমেল এখানে চলে আসবে তো, হ্যাঁ? এই দেখো 7.5 ইনটু 6, এই দেখো 6 75 450, এক ডেসিমেলের পর একটা ঘর আছে, এখানে দশমিকের পর একটা ঘর থাকবে, গুণে তাই হয়। তাহলে 45, তাই তো, ইনটু 5.4, ঠিক আছে? তাহলে কত হচ্ছে? 45 ইনটু 5.4। তাহলে এখানে কি করবে? 45 গণিত 5.4, এগুলো আমি মোবাইলে করে বসিয়ে দিতে পারতাম। 4 45 গুণ করলে 180, 5 45 গুণ করলে 225। আচ্ছা, তাহলে এখানে 225 আর 18 হচ্ছে 243। ডেসিমেলের পর একটা আছে, ডেসিমেলের পর এখানে, ঠিক আছে? তাহলে দশমিকের পর একটাই হবে, তাহলে এটা কত হলো? 243 ডেসিমি কিউব, তাই তো? হ্যাঁ, বলেছে যে কি বলেছে? হ্যাঁ, 1 ঘন ডেসিমি চায়ের ওজন কত হবে? তাহলে 243 ঘন ডেসিমি চায়ের ওজন কত? এটা তো এই যে চায়ের ওজন, বলো তো কি করতে হবে? ঐকিক নিয়ম, তাই তো? 6 এ করানো হয়। তাহলে কি হবে? 243 ঘন ডেসিমি মানে ডেসিমি কিউব টি চা লিখলাম, ঠিক আছে, ইকুয়াল টু 48 কেজি 600 গ্রাম, তাই তো? হ্যাঁ, আচ্ছা, ইকুয়াল টু কি করব? গ্রাম, কেজি কে গ্রামে কনভার্ট করব। তাহলে কেজি থেকে গ্রাম করলে কি হয়? কি দিয়ে গুণ করতে হয়? 1000 দিয়ে গুণ করতে হয়। হেক্টো ডেকা গ্রাম, তাই তো? তার সঙ্গে 600 যোগ, তাহলে 48,000 প্লাস 600, তাই তো? তাহলে কত হচ্ছে? 48,600 গ্রাম হচ্ছে, তাই হচ্ছে তো? হ্যাঁ, হচ্ছে তো? আচ্ছা, তাহলে 243 ঘন ডেসিমি চার ওজন, তোমাকে দিয়েছে 1 ঘন ডেসিমি চার ওজন কত? তাহলে 1 ঘন ডেসিমি চার ওজন কত হবে? 48,600 থেকে কমবে তো, 48,600 কে তাহলে কি দিয়ে ভাগ হবে? 243 দিয়ে তো। আচ্ছা, 243 কে 2 দিয়ে গুণ করলে 486 হয়, দুটো শূন্য বাকি আছে, তার মানে 200 গ্রাম। এই যে 1 ঘন ডেসিমি চার ওজন 200 গ্রাম, এইভাবে করতে হবে। দেখো এটা টোকা আছে, খাতায় করা আছে, এটা খাতায় করে নাও, খাতায় করে নাও এটা, দেখো, ঠিক আছে? এটা এখানে করা আছে, এই খাতায় করা আছে। খাতাটাকে এগিয়ে নাও নিজের থেকে, খাতাটাকে নিজেদের কাছে এগিয়ে নাও। দেখো টুকেছো কিনা দেখো। তুমি তো বললে যে 14 বন্ধু টুকেছো। হ্যাঁ, সেটা তো আমাকে বললে, তুমি না বললে কেন? এটা ঠিক আছে, এটা বুঝতে পেরেছো? অ্যান্সার মিলেছে তো? 200 গ্রাম তো? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ,
ঠিক আছে তো? তোমার টক আছে তো? কনফিউজ মানে কনফিউজ হচ্ছে এখানে, আমাকে কনফিউজ করবে না, করলে নিজেদের করবে। আমার এখানে টোকা নাটকের কিছু করে না, আমি বই দেখে অঙ্ক করাই। এখানে কনফিউশন হলে নিজেদের হবে, তাই বলছি এটা ক্লিয়ার করে নাও। এটা বুঝতে পেরেছো জিনিসটা? ম্যাথসটা বড় বড় মেনসুরেশন মানে পরিমিতি চ্যাপ্টারের অঙ্কগুলো, এগুলোকে সব পরিমিতি বলে। বড় বড় অঙ্ক থেকে ভাষাটা মানে ল্যাঙ্গুয়েজটা পড়তে জানতে হবে, ঠিক আছে? তাহলে তুমি ওটা বুঝতে পারবে। আচ্ছা পরেরটা পড়ো, পরেরটা নিজেরা পড়ো, বলো বলো 14টা পড়ো। চাঁদমারি রাস্তাটি উঁচু করতে হবে, তাই রাস্তার দুপাশে 30টি সমান করবি ও সমান মাপের আয়তঘনকার গর্ত খুঁড়ে সেই মাটি দিয়ে রাস্তাটি উঁচু করা হয়েছে। যদি প্রতিটি গর্তের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 14 মিটার এবং 8 মিটার হয় এবং রাস্তা তৈরি করতে মোট 2520 ঘনমিটার মাটি লেগে থাকে, তবে প্রতিটি গর্তের গভীর হ্যাঁ, চাঁদমারি রাস্তা উঁচু করতে হবে। আচ্ছা, রাস্তার দুপাশে 30টি গভীর সমান মাপের আয়তঘনাকার গর্ত করা হয়েছে, ঠিক আছে? সেই দিয়ে রাস্তাটা, যে গর্ত খুঁড়ে মাটি পেয়েছে সেই মাটি দিয়ে রাস্তা উঁচু করেছে, বুঝতে পেরেছো? আচ্ছা তাহলে এরকম আয়তঘনাকার মানে এরকম এরকম গর্ত করা হয়েছে, ঠিক আছে? তাহলে 30টা গর্ত, এরকম 30টা গর্ত করা হয়েছে আয়তঘনাকার। আচ্ছা, প্রতিটি গর্তের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 14 মিটার ও 8 মিটার, ঠিক আছে? তাহলে দৈর্ঘ্য বলে দিয়েছে 14 মিটার, এম মানে মিটার, আর প্রস্থ মানে ব্রেথ মানে 8 মিটার, দৈর্ঘ্য প্রস্থ বলে দিয়েছে, উচ্চতাই বার করতে বলেছে, তাই তো? ঠিক আছে। আচ্ছা, রাস্তাটা তৈরি করতে মোট 2520 ঘনমিটার মাটি লেগে থাকে, ঠিক আছে? তাহলে প্রতিটি গর্তের গভীরতা কত? আচ্ছা তাহলে এবার দেখো, একটা গর্তের আয়তন কত? তাহলে একটা গর্তের আয়তন কত? V = L × D × H, তাই তো? L এর ভ্যালু কত? 14, B এর ভ্যালু 8, আর H এর ভ্যালু জানি না, H ধরেছি না? তাহলে কত হলো? 112, 8 14 112 H হলো তো? হ্যাঁ, মিটার কিউব। একটা গর্তের আয়তন তো? আচ্ছা, তাহলে 30টা গর্ত ইকুয়াল টু কত হচ্ছে? 30 × 112 H মিটার কিউব তো? হ্যাঁ, তাহলে 30টা গর্তের আয়তন পেয়ে গেলাম তো? বলে দিচ্ছে তো মোট আয়তন, বলে দিচ্ছে তো 2520। এই যে রাস্তা তৈরি করতে মোট 2520 ঘনমিটার মাটি লাগার মানে কি? ওই মাটিটা তুলেই তো, মাটিটা খুঁড়ে যে নিচে যে মাটিটা পেয়েছে গর্ত খুঁড়ে, সেই মাটি দিয়েই তো রাস্তা করেছে। তাহলে মাটির আয়তন আর 30টা গর্তের আয়তন একই হবে তো? তাহলে টোটাল মাটির আয়তন কত? 2520, তাই তো? সেটাই তো গর্তের আয়তন হবে, বোঝা গেল তো? গর্ত খুঁড়ি তো মাটি পেয়েছে, আর মাটি দিয়ে তো রাস্তা বানিয়েছে, বোঝা গেল? আচ্ছা তাহলে দেখো, তাহলে কি হলো বলো? 30 × 112 H ইকুয়াল টু 2520, তাই তো? হ্যাঁ, আচ্ছা ঘনমিটার, এটাও ঘনমিটার। দেখো এখানে মিটার কিউব লেখা ছিল, এখানেও মিটার কিউব লেখা ছিল, তাই তো? 2520 ঘনমিটার। প্রথম লাইনে মিটার কিউব আর মিটার কিউব কেটে যাবে, এককগুলো কেটে যাবে। তাহলে তোমার তাহলে কি হলো? তোমার 112 H থাকলো এদিকে বাঁ দিকে, তাই তো? আর ডান দিকটা কি হবে? এই যে 30টা যে গুণ আকারে ছিল 112, সেটা ভাগ হয়ে যাবে তো, তাই তো? × 112, ঠিকই আছে। হ্যাঁ, এটা 30 দিয়ে ভাগ করলে কত? 84। এই যে 3 84 252, 0 0 কেটে যাবে, ঠিক আছে? বুঝতে পারলে? 3 84 252, বুঝতে পারলে? আচ্ছা এত হলো। তাহলে H কত হবে? 84 কে 112 দিয়ে ভাগ করতে হবে তো? হ্যাঁ, আচ্ছা 2 দিয়ে ভাগ করলে কত হয়? আচ্ছা 2 দিয়ে না, 4 দিয়ে ভাগ করো 21, 4 দিয়ে ভাগ করলে 28, 7 দিয়ে ভাগ করলে 3,
আর 7 দিয়ে ভাগ করলে 4, তাহলে h ইকুয়াল টু কত হচ্ছে, উচ্চতা মিটার দেওয়া আছে তো 3/4 মিটার, তাই তো? আচ্ছা, তাহলে উচ্চতা হচ্ছে 3/4 মিটার, তাই তো? কিন্তু এটাকে আমরা মিটার না লিখে আমরা মিটারকে সেন্টিমিটার করে দেবো, তাই তো? মিটারকে সেন্টিমিটার করতে গেলে কি করতে হবে, 100 দিয়ে গুণ করতে হবে তো, মিটার ইন্টু মিটারের পর ডেসিমিটার আসে, তারপরে সেন্টিমিটার আসে তো, সেন্টিমিটার করা যায় তো, তাহলে কত হলো 3 ইন্টু 25 হয়ে যাবে তো, এই যে 4 25 100, তাই তো? তাহলে 3 ইন্টু 25 মানে 75 সেন্টিমিটার, তাই তো? এটা আছে তো অ্যান্সার, 75 সেন্টিমিটার আছে তো, খাতায় দেখো, খাতায় আছে তো, বুঝতে পারলে? এই জায়গাটা বুঝতে পারলে তো, 3/4 আসবে কিন্তু ভাগ করলে, ঠিক আছে? 84 কে 112 দিয়ে ভাগ করতে হবে, কিন্তু 112 কে 84 দিয়ে না, যে 3/4 আছে ভগ্নাংশ হলো তো, ওখানে তো সব পূর্ণ সংখ্যা ছিল, তাই আমরা কি করলাম, যে মিটারকে ডেসিমিটার না করে ডেসিমিটার করলে তো হতো না, ডেসিমিটার এখন বলে যে ডেসিমিটার করা হতো না, তুমি যদি 3/4 মিটারকে ডেসিমিটার করো, তো তোমাকে 3/4 কে 10 দিয়ে গুণ করতে হবে, 10 দিয়ে গুণ করলে কি হচ্ছে 30/4 আসছে, সেখান থেকে করলে তুমি 7.5 ডেসিমিটার, এটাও লিখতে পারো। ওই জন্য আমি 100 দিয়ে করলাম যাতে একদম পূর্ণ সংখ্যা চলে আসে, এটাও তো দশমিক ভগ্নাংশ অ্যাকচুয়ালি, এটা তো পূর্ণ সংখ্যা নয়, এইটা পূর্ণ সংখ্যা 75, বুঝতে পারলে? 75 সেন্টিমিটার, তাই আছে তো অ্যান্সার? অ্যান্সার গুলো আবার মিলিয়ে দেখে নেবে, ঠিক আছে? বুঝতে পেরেছো এটা? আচ্ছা, লেখা আছে এটা। আচ্ছা, এর পরেরটা বলতে, পরেরটা কত নাম্বারে? 15টা। পড়ো পড়ো শুনি। পৃথিবী সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা থেকে সমান হবে 54 বালতি জল তুলে নিতে চৌবাচ্চাটির 1/3 অংশ জলপূর্ণ থাকে। চৌবাচ্চার একটি ধারে দৈর্ঘ্য 1.2 মিটার হলে প্রতিটি বালতিতে কত লিটার জল ধরে থাকে? তাহলে ঘনকাকৃতি চৌবাচ্চা বলেছে তো, তাহলে চৌবাচ্চাটা এরকম, ঘনক মানে হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব সমান, তাহলে এরকম একটা চৌবাচ্চা আছে, ঠিক আছে? তাহলে ঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব সমান, তাই আমরা এস লিখি, এস এস ইকুয়াল টু কত আছে, ঘনকের প্রতিটা বাহু বা ধার কত, 1.2 মিটার, 1.2 মিটার এস লেখা হয়, মানে এ স্ট্যান্ডস ফর সাইড, অনেকে এও ধরে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আচ্ছা বলো। আচ্ছা, এবার কি বলেছে, যে ঘনকাকৃতি একটি সম্পূর্ণ সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা থেকে সমান মাপের 64 বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটি 1/3 অংশ জলপূর্ণ থাকে। এবার ধারে তাহলে জল, তাহলে চৌবাচ্চার মধ্যে জল আছে, তার মানে জলের আয়তন হয়, জলের আয়তন হয় তো। আচ্ছা, তাহলে চৌবাচ্চার আয়তন বার করতে হবে, তাহলে ভি ইকুয়াল টু কত হবে, এস কিউব হয় তো, এই যে হ্যাঁ, আয়তন বাহু বা বাহু ইন্টু বাহু ইন্টু বাহু হয় তো, সবকটাই। এখানে এল এর মানও 1.2, বি এর মানও 1.2 মিটার, আর এইচ এর মানও 1.2 মিটার, ঠিক আছে? বুঝতে পারলে? হ্যাঁ। আচ্ছা, এবারে একটা ব্যাপার আছে, এই মিটারকে আমাকে ডেসিমিটার করে নিতে হবে, কারণ এখানে 64 বালতি জল তুলে নিলে তাহলে প্রতি বালতিতে কত লিটার জল ধরে, এখানে লিটারের কনসেপ্ট হচ্ছে, লিটার লিটার যখনই হবে না, তখন আমাদের ঘন ডেসিমিটারে চলে যেতে হবে, মানে ডেসিমিটার থেকে লিটার বানাবো। কি করে বানাবো, 1 ঘন ডেসিমিটার মানে 1 লিটার, ঠিক আছে? এ দেখো 1 লিটার মানে কি হচ্ছে, 1 ঘন ডেসিমিটার মানে ডেসিমিটার কিউব, ঠিক আছে? আচ্ছা, এটাকে আয়তন বলে, দেখো ভলিউম আর ক্যাপাসিটি। ভলিউম কথা মানে কি, কোনো জায়গার মধ্যে বুঝিয়ে দিচ্ছি, ধরো যদি জিজ্ঞেস করে এই ঘরটার ভলিউম কত, কথাটার মানে কি, এই ভলিউম মানে হচ্ছে, মানে এই ঘরটার মধ্যে কত পরিমাণ বায়ু ধরবে, বায়ু তাকে বলা হয় ভলিউম। আর ক্যাপাসিটি কাকে বলে, এই ঘরটার মধ্যে কত পরিমাণ জল ধরবে, সব জানলা দরজা বন্ধ, টোটাল ক্লোজ করে দেবে। তাহলে ভলিউম আর ক্যাপাসিটি দুটো আলাদা জিনিস, তাই ওদের আলাদা আলাদা একক আছে, কিন্তু একটা জায়গায় গিয়ে ভলিউম আর ক্যাপাসিটিকে তোমাকে মেলাতে হবে, কারণ একই অঙ্কের মধ্যে দুটো দেওয়া থাকবে। ভলিউম আর ক্যাপাসিটি কোথায় মেলে, এ দেখো 1 লিটার ইকুয়াল টু 1 ঘন ডেসিমিটার, 1 ঘন ডেসিমিটার হচ্ছে আয়তনের একক, মানে ভলিউমের একক এটা, আর এটা ক্যাপাসিটির একক, বুঝতে পারলে? মানে কতটা জল ধরে,
জল ধরাটাকে আমরা লিটার বলি, এটা হচ্ছে ক্যাপাসিটি রাখো, দিস ইজ দ্য ইউনিট অফ ক্যাপাসিটি অ্যান্ড ইউনিট অফ ভলিউম, এটা হচ্ছে তাদের মধ্যে রিলেশন, ঠিক আছে। আর মিটার কিউবকে তোমাকে 1000 দিয়ে গুণ করলে লিটার পাবে, ঠিক আছে। তাই ঘন ডেসিমিটার করা হচ্ছে, 1 লিটার মানে 1 ঘন ডেসিমিটার, যেখানে 1 লিটার আছে ওই জন্য তাহলে এই যে সাইডগুলো দেখছো এগুলোকে কিসে কনভার্ট করতে হবে, ডেসিমিটারে করতে হবে। মিটারকে কি দিয়ে গুণ করলে ডেসিমিটার হবে, মিটারকে কি দিয়ে, মিটারকে 100 দিয়ে, একটু আগে বললাম সেন্টিমিটার হলো, মিটারের পরে ডেসিমিটার থাকে, 10 দিয়ে গুণ করতে হয়, ঠিক আছে। তাহলে 1.2 ইন্টু 10 ইকুয়াল টু কত, 12 ডেসিমিটার, এই যে 12 ডেসিমিটার, ঠিক আছে। তাহলে এখানে আয়তন কত, 12 ইন্টু 12, তাই তো, সবকটাই 12 মানে 1728 ঘন ডেসিমিটার। তার মানে ওর মধ্যে কত লিটার জল আছে, 1728 লিটার, তাই তো। 1728 লিটার জল টোটাল চৌবাচ্চার মধ্যে ধরে, যত ঘন ডেসিমিটার তত লিটার, এই যে 1 লিটার ইকুয়াল টু 1 ঘন ডেসিমিটার, তাই তো। তাহলে চৌবাচ্চাতে কত জল ধরে, এত। তাহলে কি বলেছে, 64 বালতি জল তুলে নিয়েছে, তুলে নেওয়ার পর দেখা গেছে যে 1/3 অংশ জলপূর্ণ থাকে, 1/3 অংশ। তাহলে 1/3 অংশ মানে কত, 1/3 অংশ কত, 1/3 অংশ কত চৌবাচ্চা, এই যে এর 1/3 তো, 1/3 ইন্টু 1728 তো, সমগ্র চৌবাচ্চা তো এটা, সমগ্র চৌবাচ্চা লিখে দিচ্ছে এখানে, সমগ্র চৌবাচ্চা। এগুলো কিন্তু বাড়িতে গিয়ে দেখবে রাত্রেবেলাতেই, রাত্রেবেলা মানে আমার তোমাদের পড়ানো হয়ে যাওয়ার পর 2 ঘন্টার মধ্যে দিতে হবে, ঠিক আছে। দেখবে কিন্তু এটা স্কুল আছে নাকি আজকে, তাহলে বাড়িতে গিয়ে বিকেল দুপুরবেলা দেখে নেবে, আমি 12টার মধ্যে দিয়ে দেবো সব। সমগ্র চৌবাচ্চা হচ্ছে 1728 লিটার, ঠিক আছে। আর 1/3 অংশ, তাহলে 1/3 ইন্টু 1728কে 3 দিয়ে ভাগ করা যাবে, 7 8 8 2 10 আর 8 18, 3 দিয়ে ভাগ করা যায়, ঠিক আছে, ঠিক আছে। 3 দিয়ে ভাগ করলে কত হবে, 17কে 3 দিয়ে ভাগ করলে 3 পাচ্ছে 15 হয় থাকবে 2, 22কে 3 দিয়ে ভাগ করলে 7, 1 আর 18 6, তাই তো, 3 6 18, 576 লিটার। তাহলে এত অংশ জলপূর্ণ থাকে, তাই তো। এবার 64 বালতি জল নিয়ে নেওয়া হয়েছে তো, তাহলে 64 বালতি জল ইকুয়াল টু কত লিটার হচ্ছে, টোটালটা থেকে এটা মাইনাস যাবে তো, এই যে 1/3 অংশ তো এখন আছে, তাহলে কত চলে গেছে, এটা থেকে এটা মাইনাস, সমগ্র চৌবাচ্চা থেকে 1/3 অংশ চলে গেছে, মানে সরি 1/3 অংশ রয়ে গেছে, 64 বালতি জল আমি তুলে নিয়েছি, তাহলে এটা টোটাল আয়তন ছিল, এখন এটা আছে, তাহলে কতটা জল আমি তুলেছি বলো, এটা মাইনাস এটা হবে তো, কত হচ্ছে তাহলে, এ দেখো 6 আর 2 তে 8, 57 আর এদিকে কত 115, 1152 লিটার। এই হিসাবগুলো কিন্তু মুখে মুখে করতে হবে, ঠিক আছে, নালে বিয়োগ করবে রাফে লিখে। তাহলে 64 বালতি জল মানে 1152 লিটার তো, তাহলে তোমাকে দিচ্ছে প্রতি বালতিতে কত লিটার জল ধরে তো, তাহলে 1 বালতি জল ইকুয়াল টু কত, দেখো 1 বালতি জল, এটা ঐকিক নিয়ম, তাহলে অতএব 1 বালতি জল, ঠিক আছে। তাহলে 1152কে 64 দিয়ে ভাগ করতে হবে, তাই তো। তাহলে 1152 ভাজিত 64, 8 হবে, হ্যাঁ 8ই হবে, 1 দিয়ে হচ্ছে 18 হবে, 18 হ্যাঁ, 1 দিয়ে হচ্ছে 64, 36 আর 15 51, আর 8 36 হচ্ছে 8 64 হচ্ছে 512, তাহলে কত 18 লিটার, ঠিক আছে। তাহলে 1 বালতি জল মানে হচ্ছে 18 লিটার, তাই তো। তাহলে এটা কত হচ্ছে 18 লিটার, LITRE, 18 লিটার, ঠিক আছে। লিটার বানান LITER না TRE, যেরকম মিটার বানানো METRE না মিটার না, ঠিক আছে। তাহলে এক প্রতি বালতিতে 18 লিটার জল ধরে, বুঝতে পারলে ম্যাথসটা, পড়ে ভালো করে ম্যাথসের ল্যাঙ্গুয়েজটা বুঝতে হবে। এর জন্য এগুলো দেখো, এর থেকে মানে আরেকটু স্লো করা যায়, কিন্তু ওই যে পরীক্ষা এতগুলো জিনিস দিয়ে দিয়েছে, প্রতিটা চ্যাপ্টার থেকে উচিত ছিল 3টে করে বড় অঙ্ক দেওয়া, 3টে করে শর্ট কোশ্চেন দেওয়া, হ্যাঁ, তাহলে তাড়াতাড়ি করে ঠিকঠাক করে টাইমে বোঝানো যেত। সেখানে প্রচুর দাগ মারা আছে কম সময়ের মধ্যে, তাই না, এটা বুঝতে পারলে। এবার দেখো যত তাড়াতাড়ি তোমাকে তো ম্যাথসটা বুঝতে হবে, তুমি তো আর এখন রাজধানী চালাতে পারবে না, তো তুমি স্টেশনেই তো দাঁড়াবে না,
যদি ধরো আমি এরকম বললাম যে আমি রাজধানী চালাচ্ছি, বর্ধমান থেকে হাওড়া যাব, আমার ট্রেন সব বগি মানে ট্রেনের দরজা সব খোলা থাকবে, তো কোনো প্যাসেঞ্জার যদি উঠতে চায় কোনো স্টেশন থেকে তাহলে সে উঠতে পারে। এবার তোমার কি মনে হয় কোনো প্যাসেঞ্জার উঠতে পারবে অ্যাকর্ডিং টু দ্য ল অফ ফিজিক্স? আমি কিন্তু স্টেশন আমি 130-এ মোটামুটি চালাবো, মানে আমার যা ইঞ্জিন ক্যাপাসিটি। স্টেশন যখন ঢুকবে তখন 100-তে চালাবো মিনিমাম, তাহলে কোনো লোক উঠতে পারবে না। এটাও সেরকম হবে, যদি খুব তাড়াতাড়ি বোঝায় কিছুই বুঝতে পারবে না। বুঝতে পারলে ব্যাপারটা? ক্যালকুলেশন পার্টটা খুব ইম্পর্টেন্ট। এখানে এই জায়গাটা বুঝতে হবে, ভলিউম আর ক্যাপাসিটি দুটো। আবার মিটার কিউব, এখন দেখো এখন প্রশ্ন হচ্ছে মিটার কিউবকে কেন 1000 দিয়ে গুণ করলে লিটার হয়? মিটার কিউব কথাটার মানে কি? মিটার ইন্টু মিটার ইন্টু মিটার, তো হ্যাঁ মিটার কিউব মানে এই যে, তাহলে মিটার থেকে ডেসিমিটার করো, 10 ইন্টু 10 ইন্টু 10 ডেসিমিটার কিউব হয়ে গেল, তো হলো তো 3টে ডেসিমিটার, 1000 ডেসিমিটার কিউব হলো তো। যত ডেসিমিটার কিউব তত লিটারই তো বলেছিলাম, এই যে 1000 লিটার। বুঝলে? হ্যাঁ 1 মিটার কিউব মানে 1000 লিটার। তুমি মিটার কিউবে অ্যান্সার বার করতে পারো, তখন তোমাকে 1000 দিয়ে গুণ করে লিটার বার করতে হবে। 1 মিটার কিউব মানে 1000 লিটার, ঠিক আছে? আর 1 ঘন ডেসিমিটার মানে 1 লিটার, ঠিক আছে? বুঝতে পারলে? এটাকে বলা হচ্ছে ইউনিট কনভার্সন। বুঝলে? ইউনিট কনভার্সন এগুলো মেট্রিক পদ্ধতি 6-7-এ আছে, ঠিক আছে? শিখে মানে তো ভালো করে শিখলে বুঝতে পারতে। দেখো বুঝিয়ে দিচ্ছি, ভিডিও হচ্ছে ওখানে থেকে ভালো করে দেখে নেবে। কত নম্বর ঘরটা? এখানেই তো 4টে অঙ্ক হয়ে গেল, সবই দিয়ে দিয়েছি। যাই হোক, তুমি গোল দাগ দিচ্ছ তো বইতে, যেগুলো যেগুলো বোঝানো হচ্ছে? হ্যাঁ আচ্ছা বলো, 18-তে কি আছে? 17 বলেছিলে না? আচ্ছা ঠিক আছে, নাও 18 তো না 17? আমাকে তুমি বোধহয় 17 বলেছিলে। 17 বলেছিলে তো? 18 বলেছিলে? আচ্ছা ঠিক আছে, বলো। গ্রামের আয়তক্ষেত্রাকার মাঠের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 20 মিটার ও 15 মিটার। আচ্ছা দেখো, প্রথমে দেখো স্টেপ বাই স্টেপ। তাহলে এরকম একটা মাঠ আছে বলেছে, তাই তো? তাহলে এটা 20 মিটার নিলাম দৈর্ঘ্য, আর এটা প্রস্থ 20 মিটার হচ্ছে এল, আর প্রস্থ মানে ব্রিথ 15 মিটার, তাই তো? বলো তো এরপর কি বলেছে বলো? ওই মাঠের ভিতর, হ্যাঁ বলো। ওই মাঠের ভিতরে 4টি কোণে পিলার বসানোর জন্য 4টে দৈর্ঘ্যবিশিষ্ট 4টি ঘনবর্তী গর্ত কেটে অপসারিত মাটি অবশিষ্ট ভূমির উপর ছড়িয়ে দেওয়া হলো। মাঠের তলের উচ্চতা গর্তটা বৃদ্ধি করে এটা তো তোমার তাহলে 4 মিটার, তাহলে এটা যদি 20 আর 15 300 হয়, 300 থেকে যদি 4 বাদ দিয়ে দিই, 4 4 4 করে 64 মানে 236 হয়, 236 হয়, আর ওটা 256 হবে। ওখান থেকে 4 4 4 256 1/5 64 বা ওরকম আছে, 1/5 59। দেখো তো ওরকম একটা কিছু আছে কিনা, ঢুকেছে ওটা অ্যান্সারের কথা আছে 1/5 64 আর কিছু একটা ছোটখাটো অ্যান্সার আছে। দেখো তো মিলছে কিনা। আমি একবারে মুখে পড়লাম 7-এরটা, এই 7-এরটা হচ্ছে কতটা? 18-টা। হ্যাঁ ওই তো যেটা বললাম 1/5। যাই হোক দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ কি বলেছে বলো তারপরটা? হ্যাঁ যে ওই মাঠের ভেতরে 4টি কোণে পিলার বসানোর জন্য 4 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট, দেখো 4 মিটার দৈর্ঘ্য এরকম করে গর্ত কাটা হয়েছে, বুঝতে পেরেছো? এবার ঘন কাটা হয়েছে তো, তাহলে এটাও 4 এটাও 4, তাহলে আবার এটাও 4 এটাও 4, তাহলে এক একটা গর্ত কিন্তু এরকম, গর্ত কিন্তু এইভাবে কাটা হয় ভেতরে। গর্ত জিনিসটা কিন্তু 3 ডাইমেনশনাল, আর মাঠটা 2D, বারবার মনে রাখবে। এই জিনিসটা কিন্তু দ্বিমাত্রিক, এর মধ্যে দৈর্ঘ্য আর প্রস্থ আছে, ঠিক আছে? এটাকে কেটে এখান থেকে এরকম গর্ত কাটা হয়েছে, এরকম 4 মিটার, মানে S = 4 মিটার, তাই তো?
গর্ত কেটে, যেই গর্ত কেটে মাটি পাওয়া যাবে সেই মাটি মাঠের ওপর বসিয়েছে, দিয়ে বলেছে মাঠের উচ্চতা কত বৃদ্ধি পেল। ঠিক আছে, মানে ধরো মাঠটা এখন এরকম ছিল, এরকম একটা মাঠ ছিল, তাই তো? হ্যাঁ, এরকম মাঠ ছিল, দিয়ে মাঠটা এরকম হয়ে গেল, এই যে ফ্ল্যাট ছিল এরকম হয়ে গেল, এই জায়গাটা বার করতে বলেছে, তাই তো? দেখলে এরকমই তো লাগবে দেখতে। এই যে মাঠটা এতটুকুনি ছোট করে বাড়লো, এরকম ছবি তো। এই মাঠটা এখন 2D আছে, এটা কি 3D ফিগার এটা। ঠিক আছে, কারণ মাঠের উচ্চতা কত বেড়েছে জিজ্ঞেস করেছে, তাহলে এখানে 4 মিটার গভীর বলেছে, তাই তো? তাহলে বলো প্রতিটা গর্তের আয়তন কত? একটা গর্তের আয়তন কত? S কিউব তো একটা গর্ত, তাহলে কত? 4 কিউব মানে 64 মিটার কিউব, তাই তো? তাহলে হচ্ছে 4টে গর্তের আয়তন কত হচ্ছে? 4 ইন্টু 64 কত? 256 মিটার কিউব, তাই তো? আচ্ছা, এবার এই যে গর্তটা আছে, তাহলে এবার বলেছে তাহলে মাঠটা কতটা বাড়বে, বুঝতে পেরেছো? এবার বলো, এবার গর্তটা কেটে রেখেছে, তাহলে এবার এটাকে তুমি এবার 2D ধরো, তাহলে গর্তের কি বার করতে হবে বলো? বলো, গর্তের ক্ষেত্রফল না, গর্তের, হ্যাঁ গর্তের ক্ষেত্রফল লিখতে পারো, তাই করে দাও। গর্তের ক্ষেত্রফল কত? 4 ইন্টু 4, তাই তো? হ্যাঁ, আচ্ছা 4টে গর্তের ক্ষেত্রফল কত? 4 ইন্টু 4 ইন্টু 4 তো, হ্যাঁ, তাহলে 4 ইন্টু 4 ইন্টু 4 কত? 64 মিটার স্কয়ার তো। তাহলে এই ক্ষেত্রফলের গর্ত তো কেটে দিয়েছে, বাকি মাঠ কত? বাকি মাঠের ক্ষেত্রফল তাহলে কত হবে বলো? টোটাল ক্ষেত্রফল এটা ছিল তো, হ্যাঁ, টোটাল ক্ষেত্রফল কত? 20 ইন্টু 15 তো, এই যে মিটার স্কয়ার, তাই তো? এই যে মাঠের ছিল দৈর্ঘ্য, এটা প্রস্থ ছিল, এটা ক্ষেত্রফলের ফর্মুলা কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ তো, ক্ষেত্রফল তো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হয়, মাঠের ক্ষেত্রফল এটা হবে তো। বাকি মাঠ কত হবে? এখান থেকে আবার 64 বাদ যাবে, তাই তো? মিটার স্কয়ার বাদ যাবে তো, তাহলে কত হলো? 300 মিটার স্কয়ার থেকে এই 300 করতে গেলে, বুঝতে পেরেছো কত হবে? 236 মিটার স্কয়ার হচ্ছে তো। ঠিক আছে, আমি একটা জিনিস দেখো, ক্ষেত্রফলে কি থাকে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ থাকে তো, হ্যাঁ, তাহলে ক্ষেত্রফলকে যদি উচ্চতা দিয়ে গুণ করা হয় তাহলে আয়তন পাওয়া যাবে তো, ভি। হ্যাঁ, ক্ষেত্রফল ইন্টু উচ্চতা তো পাওয়া যাবে। ওই মাটিটা কত পেয়েছে? 4টি গর্তের আয়তন আর মাটির আয়তন একই তো। 4টি গর্ত থেকে মাটি খুঁড়েছে, গর্ত খুঁড়ে মাটি বার করেছে, সেই মাটি দিয়ে মাঠটা উঁচু করেছে তো, তাহলে গর্তের যে আয়তন হবে মাটিরও তো তাই আয়তন হবে, তাই তো? তাহলে মাটির আয়তন কি হবে? এবার মাটিটা তো এই জায়গাগুলোর মধ্যে দিয়েছে, তাই তো? মানে ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, সেটা তো মাটির আয়তন। এবার বুঝতে পারলে তো? কারণ এটাই তো উঁচু করেছে এই জায়গাটা মাটি দিয়ে। মাটিটা কিন্তু গর্তের মধ্যে নেই এখন, আর মাটিটা গর্ত বাদে বাকি জায়গাগুলোর মধ্যে রাখা আছে। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে মাটির আয়তন কত হবে? ক্ষেত্রফল কি? ক্ষেত্রফলের মধ্যে তো দেখো, ক্ষেত্রফলের মধ্যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ থাকে তো, এই যে দেখো, কি বলো? এল ইন্টু বি, ক্ষেত্রফলের মধ্যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ থাকে তো। আর উচ্চতার ফর্মুলা কি? সরি, আয়তনের ফর্মুলা কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা তো, এল ইন্টু বি ইন্টু এইচ ইকুয়াল টু ভি তো। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে ক্ষেত্রফলকে উচ্চতা দিয়ে গুণ করলে আয়তন হয় তো। এই ফর্মুলাটা শিখলে, ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, বোঝা গেল? ক্ষেত্রফল কত আছে? 236। দেখো এবার 236 ইন্টু এইচ ইকুয়াল টু কত? 256, তাই তো? আচ্ছা, এখন যদি জিজ্ঞেস করো যে এককটা কি করে বার করবো, এ দেখো, দেখবে এটার মিটার স্কয়ার ছিল তো, এখানে এই যে মিটার স্কয়ার, আর এখানে মিটার কিউব ছিল তো, হ্যাঁ, এই দেখো মিটার কিউবকে আমি যদি মিটার স্কয়ার দিয়ে ডিভাইড করি না, আমার একটা মিটার থেকে যাচ্ছে না, এই যে 3 - 2,
ভাগের সময় পাওয়ারের বিয়োগ হয় এম, সেই এমটাই মিটারটা কার ইউনিট, উচ্চতা নিয়ে নেবে না, তাই তো? এই যে 236 মিটার স্কয়ার, তো আয়তন এককটারও কাজ হয়, সমীকরণে আমরা এককটা লিখি না, কিন্তু আমি এখানে তোমাকে বুঝিয়ে দিলাম যে কি করে এককটা কাটছে। দুটো একক কেটে যাচ্ছে, তিনটে একককে দুটো একক দিয়ে ভাগ হচ্ছে, একটা একক থেকে যাচ্ছে, সেই এককটা এইচ নিয়ে নেবে। বোঝা গেল? এইচ ইকুয়াল টু কত হবে তাহলে? আরে একক যদি এইচ না নিত তা তুমি এইচ ইকুয়াল টু কি লিখতে, কিছু তো একটা লিখতে, সেটা তো আর আকাশ থেকে পড়তো না, সেটা এখান থেকে আসছে। বোঝা গেল? এই একক কি ছিল? মিটার স্কয়ার ছিল তো, ক্ষেত্রফলের একক, আর আয়তনের একক মিটার কিউব ছিল তো, তাহলে উচ্চতার জন্য একটা মিটার থাকবে তো, সেটাই এই মিটার কিউবকে মিটার স্কয়ার দিয়ে ভাগ করে মিটার আছে, সেই মিটারটা এইচ নেবে। সমীকরণে এটা দেখানো হয় না, আর ওই জন্য সমীকরণে একক লেখা হয় না, যখন উত্তর লেখার সময় একবারে একক লিখে দেওয়া হয়, কিন্তু এককটা কোথা থেকে আসছে, এককটা কিন্তু আকাশ থেকে আসে না, এককটা এভাবে কেটে আসে। আগের অঙ্ক একক কাটা দেখিয়েছি, ইউনিট কনভার্সন না ফিজিক্সের অঙ্কে বিরাট গুরুত্বপূর্ণ। ওই যে আগে কিন্তু আমাকে দেখেছি, মনে আছে যে চাপের মাত্রা কি করে বার করলাম, চাপের মাত্রাটা কি করে বার করলাম, বুঝতে পেরেছো তো? হ্যাঁ, বল বাই ক্ষেত্রফল, ঠিক আছে, সেখান থেকে হবে, বুঝলে? দেখো তাহলে এটা কত হচ্ছে, তাহলে এদিকে কত হচ্ছে, 4 দিয়ে ভাগ করলে 64, 4 দিয়ে ভাগ করলে 59, এই যে, ঠিক আছে? তাহলে 1 পূর্ণ 5 এর 59, 59 কি 59 আর 5 এর 64, এত মিটার। তাহলে মাঠটা কি লেখা আছে, মাঠের তলের উচ্চতা কত বৃদ্ধি পেল? মাঠের তলের উচ্চতা 1 পূর্ণ 5 এর 59 মিটার বৃদ্ধি পেল। এটা অ্যান্সার লিখে দিতে হবে, মাঠের তলের উচ্চতা 1 পূর্ণ 5 এর 59 মিটার বৃদ্ধি পেল। এইভাবে ম্যাথসটা হবে, ঠিক আছে?